প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। রসায়নের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের রসায়ন ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ রাকিবুল হাসান, প্রভাষক, রসায়ন বিভাগ, সাভার সরকারি কলেজ। আজকে আমরা গুণগত রসায়ন থেকে দ্রাব্যতা নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদেরকে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমি যেটা তোমাদেরকে পড়িয়েছিলাম যে গুণগত রসায়ন থেকে কোয়ান্টাম সংখ্যা বা হচ্ছে তোমাদেরকে যে ইলেকট্রন বিন্যাসগুলো পড়ানো হয়েছিল, সেই ইলেকট্রন বিন্যাসগুলো তোমরা কিরকম শিখেছো বা কিরকম বুঝেছো, সেটা প্রমাণিত হবে যদি হচ্ছে তোমাদেরকে যখন বলা হবে যে এটার ইলেকট্রন বিন্যাস কি হবে, আহ, বা যে কোনো একটা হাইড্রোজেন থেকে শুরু করে, হাইড্রোজেন তো হচ্ছে পারমাণবিক সংখ্যা 1, হ্যাঁ, 1 থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত, জিঙ্ক 30, এই যে 30টা মৌল আছে পর্যায় সারণীর, প্রথম থেকে শুরু করে হাইড্রোজেন থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত যতগুলো মৌল আছে প্রতিটা মৌলের ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে তোমাদের ইলেকট্রন বিন্যাসগুলো ভালো করে শিখতে হবে তোমাদের। আর তোমরা হচ্ছে তোমাদের একটা কাজ থাকবে, সেটা হলো যে বাড়ির কাজ বলতে পারো বা অ্যাসাইনমেন্ট বলতে পারো। তোমরা হচ্ছে যে এই 30টা মৌলের বা 30টা, হ্যাঁ 30টা মৌলের তোমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাসগুলো খাতায় লিখে তারপরে পরবর্তী ক্লাসে আহ, বা পরবর্তীতে আমার পরবর্তী ক্লাসে তোমরা এগুলো আপলোড করবে কমেন্ট বক্সে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা আলোচনা শুরু করতেছি। এখানে যেটা বলছে যে দ্রাব্যতা নিয়ে আলোচনা করব আমরা। আর দ্রাব্যতা জানতে গেলে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হলো যে দ্রবণটা কি। হ্যাঁ, দ্রবণ কি? আচ্ছা, আমরা ছোটবেলা থেকে কি করেছি যে শরবত বানাতাম, চিনি যোগ করতাম, পানির সাথে চিনি যোগ করা, তখন কি হবে, এটা কিন্তু একটা দ্রবণ, ঠিক আছে? আচ্ছা, পানির সাথে যখন চিনি মিক্স করা হয়, চিনি আস্তে আস্তে কি হয়, চিনি কি আস্তে আস্তে পানিতে কিন্তু মিশে যায় না, এটাই কিন্তু একটা দ্রবণ। আচ্ছা, আবার হচ্ছে আমি যদি লবণ আর পানি, হ্যাঁ লবণ আর পানি, লবণ, পানিতে লবণ যোগ করি, তখনও কি হবে, তোমার হচ্ছে যে আস্তে আস্তে লবণটা পানিতে মিশে যায়, এটাও কি এক ধরনের দ্রবণ। আচ্ছা, আর দ্রবণে কি থাকে, দুইটা পার্ট থাকে, দুইটা অংশ থাকে, একটা হলো দ্রাবক আর একটা হচ্ছে কি দ্রব, হ্যাঁ। আচ্ছা, দেখো এখানে এখন দ্রাবক কোনটা আর হচ্ছে দ্রব কোনটা। এখানে দ্রাবক হচ্ছে যেটার পরিমাণ বেশি থাকে, দ্রবণে যেটার পরিমাণ বেশি থাকে সেটা হচ্ছে কি দ্রাবক। আর যেটার পরিমাণ কম থাকে সেটা হচ্ছে আমাদের দ্রব। এখন আমরা যখন হচ্ছে যে আহ, পানি আর চিনির কথা বলি বা পানি আর লবণের কথা বলি, যখন হচ্ছে পানিতে লবণ দেওয়া হয়, তখন কিন্তু কি অল্প একটু পরিমাণে লবণ দেওয়া হয়। তাহলে এখানে লবণ আর পানির যে দ্রবণটা, সেই দ্রবণে আহ, যেহেতু পানির পরিমাণ বেশি, তাহলে পানি হবে কি দ্রাবক। আর হচ্ছে যে আহ, যেহেতু লবণের পরিমাণ কম, তাহলে লবণ হবে কি দ্রব, ঠিক আছে? আচ্ছা, এখন এখন আমরা আমাদের সাধারণ ধারণায় দ্রাবকটাকে সবসময় মনে হয় যে দ্রাবকটা হবে কি আহ, পানি, ঠিক আছে, পানি সবসময় দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, এরকম ধারণা তৈরি হতে পারে। কিন্তু পানি কিন্তু দ্রব হিসেবেও ব্যবহৃত হতে পারে। কিভাবে? যদি পানি কম ব্যবহার করা হয়, যে আমি আবার বলতেছি যে দেখো, আহ, যদি এরকম একটা দ্রবণ মনে করো, যে দ্রবণে হচ্ছে কি চিনি বেশি, চিনিতে যখন আমি পানি দিব, তখন কি হবে, তখন কিন্তু পানি কিন্তু আবার দ্রাবক হবে না, এক্ষেত্রে পানি কিন্তু দ্রব। কারণ হচ্ছে কি, চিনির অনেকগুলো চিনির মধ্যে যখন অল্প একটু পানি দেওয়া হয়, তখন মানে কি, তখন যেটার পরিমাণ কম, পরিমাণ কম কোনটা, চিনির পরিমাণ কম, তাহলে কি হবে, চিনি হবে দ্রব, সরি পানি হবে এই ক্ষেত্রে দ্রব, আর চিনি হবে দ্রাবক, ঠিক আছে? অর্থাৎ আহ, দ্রবণের মধ্যে যেটার পরিমাণ বেশি থাকবে সেটা হলো দ্রাবক, আর যেটার পরিমাণ কম থাকবে সেটা হচ্ছে আমাদের দ্রব। এখন দ্রাবকের যে ভৌত অবস্থা, ফিজিক্যাল স্টেট, সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে, বা গ্যাসীয় হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন
এখন জলীয় দ্রবণ কোনটা? আমরা জলীয় দ্রবণের কথা হয়তো কেমিস্ট্রি পড়তে গেলে আমাদের লাগবে, আর হচ্ছে যে তোমরা হয়তো পড়েও আসছো। জলীয় দ্রবণ হচ্ছে কিন্তু হচ্ছে সেটা, জলীয় দ্রবণ কোনটা, যে দ্রাবক হিসেবে যখন পানি ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হয় জলীয় দ্রবণ। যেমন লবণ পানি বা হচ্ছে কি চিনির পানি, ঠিক আছে, লবণ প্লাস পানি। ওকে। আচ্ছা, দ্রবণের প্রকার হচ্ছে কয় প্রকার? তিন প্রকারের দ্রবণ আছে। একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, আর হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। আচ্ছা, আমরা প্রথম দেখি অসম্পৃক্ত দ্রবণ কাকে বলা যায়। দেখো এখানে 100 গ্রাম পানি আছে, হ্যাঁ, 100 গ্রাম পানি আমরা কি করব, কোনো একটা বিকারে করে বা হচ্ছে আমি ওজন নেব, তাহলে এখানে দেখবো আমরা কতটুকু হলো, যে ভরটা মাপবো, তখন দেখা গেলো এখানে 100 গ্রাম পানি আছে। ওকে, 100 গ্রাম পানির মধ্যে আমি আমার মাপা 35 গ্রামের চেয়ে বেশি, 35 গ্রাম কম না, 35 গ্রামের বেশি আমি কি করব, সোডিয়াম ক্লোরাইড যোগ করব। তখন কি হবে, এটা যে দ্রবণ তৈরি হবে এটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। কারণ হচ্ছে এখানে কিন্তু আহ, মানে অসম্পৃক্ত দ্রবণ হচ্ছে এটা যে সম্পৃক্ত দ্রবণের ঠিক আগের অবস্থা। অর্থাৎ আমি বলতেছি আবার, এখানে দেখো দ্বিতীয় স্লাইডে দেখো, 100 গ্রাম পানিতে হচ্ছে যে 100 গ্রাম পানি দেওয়া আছে বক্সে, এটাতে হচ্ছে 39 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যোগ করা হয়েছে। দেখো 39 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যদি যোগ করা হয়, তখন এরপরে কিন্তু আর কি হবে না, যতই আমি সোডিয়াম ক্লোরাইড যোগ করি পানিতে, সেই সেই সোডিয়াম ক্লোরাইড কিন্তু কি হবে না, আর দ্রবীভূত হবে না বা মিশে যাবে না পাত্রে। দেখা যাবে, তুমি ভিজুয়ালাইজ করতে পারবে বা দেখতে পাবে, বাহ্যিক ভাবেই দেখতে পাবে যে হচ্ছে যে আর লবণগুলো হচ্ছে যে আর পানিতে মিশতেছে না। তখন কি হচ্ছে, তখন বোঝা যাবে যে কি হচ্ছে, দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেছে। অর্থাৎ কি হবে না আর কি, পানি আর লবণ, মানে আর লবণ যোগ করা হলে কি হচ্ছে না, পানিতে মিশতেছে না। আর এখানে দেখো প্রথম বক্সে দেখো 100 গ্রাম যখন 100 গ্রাম পানিতে যদি হচ্ছে আমি 35 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিই, তখন কি হয়ে যাবে, সহজেই সেই দ্রবীভূত হয়ে যাবে। যখন আরেকটু বেশিও দেওয়া হয়, এই যে 35+ লেখা হয়েছে, যখন 35+ 36 গ্রামও দেওয়া হয়, তখনও কি হবে সেটা, মনে করো যে দ্রবীভূত হবে বা পানির সাথে মিশে যাবে, মিশে যাওয়া বা দ্রবীভূত হওয়া। ওকে, এরপরে দেখো 3 নম্বর বক্সটাতে দেখো 100 গ্রাম পানি আছে, আর হচ্ছে কি +40 গ্রাম হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড আছে। এটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ হলো সম্পৃক্ত দ্রবণ হওয়ার পরে, যখন আমি মানে আর সম্পৃক্ত দ্রবণ কোনটা, যখন হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব যোগ করতে করতে, যেমন এই ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড যোগ করতে, পানিতে যোগ করতে করতে একটা সময় দেখা গেল আর কি হচ্ছে না, দ্রবীভূত হচ্ছে না বা পানিতে মিশে যাচ্ছে না, বা পানি দেখা যাচ্ছে যে এখানে আর মিশতেছে না, দেখাই যাবে যে আর মিশতেছে না। ঠিক আছে, এখন এরপরে যখন আরো হচ্ছে যে লবণ যোগ করা হবে, তখন হবে যে দ্রবণ তৈরি হবে, সেটা হলো অতিপৃক্ত দ্রবণ। তার মানে হচ্ছে অতিপৃক্ত দ্রবণটা হলো সম্পৃক্ত হওয়ার পরবর্তী অবস্থা, আর অসম্পৃক্ত দ্রবণ হলো সম্পৃক্ত হওয়ার আগের অবস্থা। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না কি হবে, কোনো একটা দ্রবণ সম্পৃক্ত হবে, তখন এর আগ পর্যন্ত যে অবস্থাটা, দ্রবণের যে অবস্থাটা, সেই অবস্থাটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। ওকে, এখন আসি আমরা দ্রাব্যতা। হ্যাঁ, দ্রাব্যতা কি? আচ্ছা দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, এখানে আমরা কয়টা জিনিস পেলাম, যে একটা হচ্ছে দ্রবণে কি থাকে, একটা হচ্ছে দ্রব আর একটা দ্রাবক। আচ্ছা, এখন তাপমাত্রা নির্দিষ্ট করা হলো, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত থাকে, দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, তাকে ওই তাপমাত্রায় ওই দ্রবটির দ্রাব্যতা বলে। ঠিক আছে, আচ্ছা, একে হচ্ছে কি এস দ্বারা প্রকাশ করা হয়। এর কোনো একক নাই, তবে কখনো কখনো দ্রাব্যতার এককে গ্রাম পার লিটার বা মোল পার লিটার দ্বারা লিটার এককে প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে যেটা বলছে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, অর্থাৎ এখানে তাপমাত্রাটা নির্দিষ্ট থাকবে, দ্রাবক কতটুকু সেটাও কি নির্দিষ্ট থাকবে। আচ্ছা, এখন দ্রবটা নির্দিষ্ট না, দ্রব কি করতে থাকবে, আস্তে আস্তে বাড়ানো হবে। এখন যে পর্যায়ে এসে
সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, তাকে কি বলা হবে? ওই তাপমাত্রায় দ্রবটির দ্রাব্যতা বলা হবে। অর্থাৎ এখন দেখি আমরা, দেখো 25 ডিগ্রি ধরলাম, যে 25 ডিগ্রি তাপমাত্রায় 100 গ্রাম পানি নেওয়া হলো। তাপমাত্রা আছে কত? পরিবেশের তাপমাত্রা যেটা আছে, বা হচ্ছে যে বিক্রিয়ার পাত্র যেটা, পানির তাপমাত্রা কত দেওয়া আছে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন আর হচ্ছে পানির পরিমাণ, দ্রবের পরিমাণ হচ্ছে কত নির্দিষ্ট, সেটা হলো 100 গ্রাম। এখন 100 গ্রাম পানিতে আমি 36 গ্রাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লাগে কি করতে? সম্পৃক্ত করতে। অর্থাৎ তোমার হচ্ছে যে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যদি আমি 100 গ্রাম পানিতে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যোগ করে, এরপরে কি হবে? তোমার এতেই কি হয়ে যাবে? দ্রবণটা কি হয়ে যাবে? সম্পৃক্ত হয়ে যাবে। এরপরে যদি আরো সোডিয়াম ক্লোরাইড আমি যোগ করতে থাকি, তখন কি হবে? তখন আর নতুন করে সোডিয়াম ক্লোরাইড গুলো দ্রবীভূত হবে না, পাত্রের তলায় অথবা যেখানেই হোক সেগুলো জমা হয়ে থাকবে, সাদা সাদা দেখা যাবে। এখন সুতরাং এখানে এখানে যেটা বলা আছে, সুতরাং এই ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হলো 36। কারণ হচ্ছে কি, 36 গ্রামের পরে আমি যত সোডিয়াম এক মোল সোডিয়ামও আমি কি করতে পারবো না, সেখানে অ্যাড করতে পারবো না। 1 গ্রাম সোডিয়ামও বা কোনো পরিমাণের সোডিয়ামই আমি সেখানে যোগ করতে পারবো না। কারণ হবে কি, তখন আর কি হবে না, দ্রবীভূত হবে না। অর্থাৎ এটাই হলো যে তোমার হচ্ছে সম্পৃক্ত অবস্থা। ওকে, তাহলে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তোমার হচ্ছে সম্পৃক্ত অবস্থা বা দ্রাব্যতা তৈরি হয় কখন? যখন 36 গ্রাম যোগ করা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হলো 36। আচ্ছা, এখন পানিতে ভিন্ন ভিন্ন লবণের কিন্তু ভিন্ন ভিন্ন দ্রাব্যতা রয়েছে। ঠিক আছে, মানে এক একটা লবণ কি করবে, এক এক মানে পরিমাণে হচ্ছে তোমার কি করবে বা এক্সটেন্টে কি হবে, দ্রবীভূত হবে। অর্থাৎ সব লবণগুলোই কি পানিতে সমানভাবে দ্রবীভূত হয় না বা সমানভাবে মিশে না। ওকে ওকে, ঠিক আছে। এখন সোডিয়াম ক্লোরাইড পানিতে বেশি পরিমাণে দ্রবীভূত হয়, কিন্তু দেখো সিলভার ক্লোরাইড বা বেরিয়াম সালফেট কিন্তু তেমন কি হয় না, দ্রবীভূত হয় না। এই যে যে সরি, এই যে সব লবণ হচ্ছে যে কি করে না, সমানভাবে যে হচ্ছে পানিতে বা কোনো একটা দ্রাবকে দ্রবীভূত হয় না, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আদার্স কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, বা এখানে আরো কিছু তাপমাত্রা, চাপ, বা হচ্ছে যে আহ, দ্রবণের আরো কিছু নীতি আছে, যেগুলো হচ্ছে যেগুলোকে বলা হয় দ্রাব্যতার নীতি। সেই নীতি অনুযায়ী কি হয়, এক একটা লবণের ক্ষেত্রে দ্রাব্যতা এক এক রকম হয়, বা পানিতে মিশে যাওয়ার ক্ষমতা বা যে কোনো দ্রাবকে মিশে যাওয়ার ক্ষমতা এক এক রকম হয়। ওকে, এখন আসি আমরা আহ, দ্রাব্যতা নীতিতে। ওকে, দ্রাব্যতা নীতি হচ্ছে যে দ্রব তেমন দ্রবটা তেমন তেমন দ্রাবকেই দ্রবীভূত হয়। দ্রব হচ্ছে তেমন দ্রাবকে দ্রবীভূত হয়, এটাকে বলা হয় লাইক ডিজলভস লাইক, এবং অসম দ্রাবকে দ্রবীভূত হয় না। আচ্ছা, এটা মানে কি? এটা হচ্ছে যে দ্রব হচ্ছে ওই রকম টাইপ, হ্যাঁ, ওই ওই একই ধরনের দ্রব এবং দ্রাবকের কেমিক্যাল, তার যে কেমিক্যাল মানে তার হচ্ছে যে রাসায়নিক যে অবস্থা, ঠিক আছে, তার ভিতরে রাসায়নিক বন্ধন, হ্যাঁ, এগুলো যদি হচ্ছে যে একই ধরনের হয়, হ্যাঁ, তখন কি হবে, সে দ্রবীভূত হবে। আর যদি দ্রবের সাথে দ্রাবকের রাসায়নিক ধর্মের বা হচ্ছে যে তার ভিতরের বন্ধন, আণবিক বন্ধন যেটা বলতে পারো, আণবিক বন্ধন যদি একই ধরনের না হয়, তখন কি হবে না, সেটা দ্রবীভূত হতে চাইবে না। ওকে, আপনার যে বাংলায় একটা কথা বলে, সেটা হলো যে তেলে জলে মিশ খায় না। হ্যাঁ, তেল আর জল কি হয় না, দেখতে ফিজিক্যাল স্টেট তাদের ভৌত অবস্থা কিন্তু একই, হ্যাঁ, দেখতে একই রকম, কিন্তু কি হয় না, তারা পরস্পর মিশে না। কারণ হচ্ছে তারা কিন্তু এখানে কি হবে না, দুইটার তেল এবং জল, এখানে একটা একটা যদি দ্রব ধরি আর একটা দ্রাবক ধরলাম, দুইটা কি হবে না, তারা কিন্তু একই ধরনের না। অর্থাৎ তাদের যে কেমিক্যাল ফিচার বা তাদের যে স্ট্রাকচার, হ্যাঁ, বা তাদের ভিতরে যে বন্ধন, তাদের কিন্তু একই রকম বন্ধন না, বা একই ধরনের স্ট্রাকচার না, বা গঠন একই রকম না। সেই কারণে হয়তো সেই কারণে কি হয় না, তেল আর জল কিন্তু মিশে না। ঠিক আছে, আমরা যে বলে, আচ্ছা আচ্ছা, এখানে ব্যাখ্যা পরে আসছি। পোলার যৌগ, আরেকটা কথা এখানে লেখা আছে দেখো,
পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবণীয়। পোলার যৌগ হচ্ছে কি পোলার দ্রাবকে দ্রবণীয়, আর অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবণীয়। পোলার যৌগ কোনগুলো? পোলার যৌগগুলো হচ্ছে হচ্ছে কি হয়, দুইটা পোল বা হচ্ছে প্রান্ত তৈরি হয়। যেমন পড়ে আসছো যে হচ্ছে পানি, পানির কি কি থাকে, পানি H2O, মানে পানির মাঝখানে অক্সিজেন আর দুই পাশে কি থাকে, হাইড্রোজেন থাকে। অক্সিজেন প্রান্তে হয় ঋণাত্মক প্রান্ত, অক্সিজেনটা যে হচ্ছে কি ঋণাত্মক প্রান্ত হয়, আর হাইড্রোজেন যেটা সেটা ধনাত্মক প্রান্ত হয়। তার মানে পানি একটা পোলার যৌগ। ওকে। আবার তেল যেটা আমরা বলি পানি, তেলে জলে বিষ খারা, আর জলটা হচ্ছে তেলটা হচ্ছে কি অপোলার যৌগ, সেখানে কিন্তু কি নাই, এরকম কোনো প্রান্ত বা পোল কিন্তু নাই, সেক্ষেত্রে তোমার তেলটা হচ্ছে অপোলার যৌগ। এখানে যে দ্রব্যতার যে নীতি, সেই নীতিতে বলা আছে যে পোলার যৌগগুলো কিন্তু কি হবে, পোলার দ্রাবকে দ্রবণীয় হবে, আর অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবণীয় হবে। তাহলে তেলে জলে যে বিষখানা, এই কথাটা যে বলে, এই কথাটা যে বলা হয়, তাহলে তেল হচ্ছে কি, তেল হচ্ছে অপোলার যৌগ, আর পানি হচ্ছে কি পোলার যৌগ। তাহলে কি হবে না, একটা একটার সাথে মিশবে না বা দ্রবীভূত হবে না। ওকে। অপোলার যৌগ কাকে বলা হয়? অপোলার যৌগ যেটাতে পোল নাই সেটা অপোলার যৌগ। আচ্ছা, অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবণীয় হবে। অর্থাৎ তেলকে আমি যদি দ্রবীভূত করতে চাই, তেলের মতোই অন্য কোনো একটা জৈব যৌগকে আমি কি নিয়ে আসতে হবে দ্রাবক হিসাবে। তাহলে আমি তেলকে মিশাতে হলে, আমাদের তেল যেহেতু সে নিজে কি জৈব যৌগ, তোমরা পড়বা জৈব যৌগ সম্বন্ধে ধারণা তোমাদের হয়তো কিছু আছে, এসএসসি লেভেলে হয়তো পড়ে এসছো। জৈব যৌগ আর হচ্ছে কি, আর তেল যেহেতু জৈব যৌগ, তাহলে সেই জৈব দ্রাবকেই কি হবে, দ্রবীভূত হবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে তেলটাকে আমি যদি তোমরা একটা সহজ একটা উদাহরণ দিই, তোমার পরিচিত একটা উদাহরণ, যে মোম, মোম তোমার ওয়াক্স বা মোম, এই মোমটা কিন্তু একটা উচ্চতর অ্যালকেন। এটা তোমরা আহ, হয়তো এসএসসি 9-10 পড়ে আসছো। এই মোমটা হচ্ছে কি একটা উচ্চতর অ্যালকেন, ঠিক আছে, বা হাইড্রোকার্বন। এখানে কার্বন আর হাইড্রোজেনের কি থাকে, অনেক বড় একটা চেন থাকে। এটা কিন্তু কি হয় না, পানিতে দ্রবীভূত হয় না। ঠিক আছে, মোম কি পানিতে দ্রবীভূত হয়? মোম কিন্তু পানিতে দ্রবীভূত হয় না। কিন্তু মোমকে যদি টলুইন ব্যবহার করা হয়, কোনো একটা জৈব দ্রাবক, টলুইন বা জাইলিন, হ্যাঁ, এগুলো কিন্তু জৈব যৌগ বা জৈব দ্রাবক হিসেবে এগুলোকে ব্যবহার করা হয়। এগুলোতে কিন্তু সে ঠিকই কি হবে, সে দ্রবীভূত হবে বা মিশে যাবে, হ্যাঁ। কিন্তু পানিতে কিন্তু সে মিশবে না, কারণ পানি হচ্ছে পোলার যৌগ, আর মোমটা কিন্তু অপোলার যৌগ, অপোলার হাইড্রোকার্বন, ঠিক আছে। আচ্ছা, আবার হচ্ছে আরেকটা কথা বলছি, আয়নিক যৌগ হচ্ছে তোমার কি হবে, আয়নিক যৌগগুলো কিন্তু আহ, চরমভাবে পোলার। অর্থাৎ এখানে কিন্তু আয়নিক যৌগের পোলারিটি তৈরি হয় কি, একটা প্রান্ত তৈরি হয় যেটা আংশিকভাবে ধনাত্মক বা আংশিকভাবে ঋণাত্মক প্রান্ত। আর আয়নিক যৌগগুলো হলো সেই যৌগ, তারা কি হয় পুরোপুরি ধনাত্মক অথবা ঋণাত্মক প্রান্ত, ঋণাত্মক চার্জ যুক্ত বা ঋণাত্মক আধান যুক্ত। অর্থাৎ আয়নিক যৌগগুলো হচ্ছে চরম মাপের, চরম ভাবে পোলার যৌগ যেগুলো, সেগুলো হচ্ছে আয়নিক যৌগ। যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম প্লাস আর হচ্ছে ক্লোরাইড আয়নের মাইনাস, এই হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ। এই সোডিয়াম ক্লোরাইড এটা কিন্তু পানিতে দ্রবীভূত, যেটা একটু আগে বললাম। সোডিয়াম ক্লোরাইডটা কি পানিতে দ্রবীভূত, কারণ হচ্ছে কি সোডিয়ামটা হচ্ছে চরম ভাবে পোলার একটা যৌগ, হ্যাঁ, ঠিক আছে। ওকে। তাহলে এটা অবশ্যই কি হবে, পানিতে দ্রবীভূত হবে। এবং হচ্ছে যে তোমার বেশিরভাগ আয়নিক যৌগই কি হয়, পানিতে দ্রবণীয় হয়। কিছু ব্যতিক্রম আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে পড়বো। আর হচ্ছে যে আয়নিক যৌগসমূহ আবার কি হয়, অপোলার দ্রাবকে কিন্তু অদ্রবণীয় হবে। আচ্ছা, এখানে প্রথম যেটা বলা হয়েছিল পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবণীয়। আবার আয়নিক যৌগ কি হবে, আয়নিক অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবণীয়। আচ্ছা, আয়নিক যৌগ যেহেতু হচ্ছে কি চরম ভাবে পোলার যৌগ, সুতরাং সেটা পোলার দ্রাবকেই দ্রবীভূত হবে, যেমন পানিতে দ্রবীভূত হয় সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা আয়নিক যৌগ, সেটা কি হয় পানিতে দ্রবণীয় হয়। কিন্তু সোডিয়াম ক্লোরাইড কিন্তু কি হবে না, অপোলার কোনো দ্রাবক, যেমন হচ্ছে যে বেনজিন, টলুইন, জাইলিন, এগুলোতে কি হবে না, দ্রবীভূত হবে না, কারণ হচ্ছে সেগুলো কি অপোলার জৈব যৌগ, ঠিক আছে, সেগুলো সাথে দ্রবীভূত হবে না। কিন্তু পোলার যে জৈব যৌগ আছে, যেমন আহ, ইথানল, সেটা কিন্তু একটা পোলার জৈব যৌগ। জৈব যৌগ মানেই যে সবসময় অপোলার সেটাও না। যেমন হচ্ছে যে তোমার যে ইথানল বা হচ্ছে তোমার অ্যালকোহল যেটাকে বলা হয়, এটা একটা এক ধরনের অ্যালকোহল, সেটা কিন্তু পোলার যৌগ। তো পানি কিন্তু অ্যালকোহলে দ্রবীভূত হয়, কিন্তু
অন্যান্য যে জৈব যৌগ আছে অপোলার জৈব যৌগ যেমন হচ্ছে বেনজিন, টলুইন, জাইলিন এগুলোতে কিন্তু কি হয় না, বা হচ্ছে অ্যালকেন গুলোতে কি হয় না, দ্রবীভূত হয় না। ঠিক আছে, এই হচ্ছে দ্রাব্যতা নীতি। দ্রাব্যতা নীতিটা তাহলে কি, কার সাথে কে মিশবে, ঠিক ঠিক আছে, বা কোন আহ, কোন দ্রবের সাথে কোন দ্রাবক দ্রবীভূত হবে, কোন দ্রবক কোন দ্রাবকে দ্রবীভূত হবে, এটাই হলো আমাদের দ্রাব্যতা নীতি। ওকে, ঠিক আছে। আর হচ্ছে দ্রাব্যতা যেটা ছিল যে কোনো দ্রবের দ্রবীভূত হওয়ার যে ক্ষমতা, কোনো দ্রবের দ্রবীভূত হওয়ার যে ক্ষমতা, সেটাই হচ্ছে আমাদের জেনারেলি আমরা বলতে পারি দ্রাব্যতা। কিন্তু সেখানে তাপমাত্রাটা নির্দিষ্ট থাকবে এবং দ্রাবকের পরিমাণ নির্দিষ্ট থাকবে, ঠিক আছে, এবং সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে হবে। এটা একটা ব্যাপার। সম্পৃক্ত দ্রবণ কখন তৈরি হবে, যখন দেখবা যে দ্রব দ্রাবকে যোগ করতে করতে একটা সময় আর হচ্ছে কি হচ্ছে না, দ্রবীভূত হচ্ছে না বা মিশতেছে মিশতেছে না, তখন যে অবস্থার যে তখন যে দ্রবণ তৈরি হবে সেটাই আমাদের কি সম্পৃক্ত দ্রবণ, বা এটাকেই বলা হয় কি, এই পুরো বিষয়টাকে বলা হয় দ্রাব্যতা। ঠিক আছে, দ্রাব্যতার ক্ষেত্রে তাপমাত্রা নির্দিষ্ট, কারণ তাপমাত্রা কম বেশি হলে কি হবে, দ্রবীভূত হওয়ার পরিমাণ কম বা বেশি হয়ে যাবে। ওকে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকবে সবাই। আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, যে টপিক নিয়ে আলোচনা করলাম, ভিতরের বিষয়গুলো হচ্ছে তোমরা বারবার শুনবে, লেকচারটা ভালো করে শুনবে, বইগুলো দেখবে, একটা বা দুইটা বই বই ভালো করে পড়বে, আশা করি বুঝতে পারবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।